পাঠালে যে নিয়তি তার কাছে এই মিনতি, পাঠালে যে নিয়তি। শীতের মধ্যে কিন্তু গরিব মানুষের জন্য শীত বস্ত্রের ব্যবস্থা করতে হবে। এটা খুব ভালো হবে। হ্যাঁ, মানুষ খুব কষ্ট করে। বেলাল, জি, সামনে রাস্তার কাজ হইতেছে না? তাই তো মনে হইতেছে। আরে আমার ওয়ার্ডে কাজ হইতেছে, অথচ আমি জানি না। চেয়ারম্যান তো দেখি নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করতেছে, সব কাজ একাই করতেছে। এটা তো মেনে নেওয়া যায় না। মেম্বার সাহেব, তখন গিয়ে দেখি এরা কি কাজ করতেছে। চল দেখি, চল। যন্ত্রণা এই এই তোরা রাস্তার কাজ করতেছস, আমার ওয়ার্ডে কাজ হচ্ছে, আমি জানি না তোর কাজ দিছে কিনা। মেম্বার সাহেব, এই কাজের কন্ট্রাক্ট চেয়ারম্যান সাহেব নিজেই নিয়েছে। কিছু বলার থাকলে চেয়ারম্যান দেখুন। তোরা কাজ করতেছস ভালো কথা, কিন্তু কাজটা তো এই রাস্তায় পিচ ঢালা রাস্তা হওয়ার কথা ছিল। তা না করে কাজ সংস্কার হচ্ছে। সংস্কারের ব্যাপারেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার তো জানার দরকার ছিল নাকি? আমি ওয়ার্ডের মেম্বার, তা না জানায় নিজেরাই কাজ করতেছস। আবার এটা কি পুরাতন ইট দিয়াই পুরাতন রাস্তা করতেছস, আবার নিচে শুধু মাটি, কোনো বালি নাই। এটা কি ধরনের কথা? না 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 না, এই 2 নম্বরের কাজ আমি আমার এলাকায় হইতে দিব না। এই কাজ বন্ধ রাখ। মেম্বার সাহেব, আমগো পেটে লাথি মারেন না, আমরা হুকুমের গোলাম। হুকুমের গোলাম বুঝলাম, কিন্তু তোর তো একটা বিবেক থাকা উচিত। এই তোরা যেভাবে কাজ করতেছস, এই কাজ তো 2 দিন পরে একেবারে নষ্ট হয়ে যাবে রাস্তা। আগে যা ছিল তার চেয়েও খারাপ রাস্তা হয়ে যাব। না না না, আমি চেয়ারম্যান লয়ে কথা কমু, কথা শেষ না হওয়া পর্যন্ত, তো করে না বলা পর্যন্ত এই কাজ করতে পারবি না। একদম কাজ বন্ধ থাকবে। ব্যাস, এই চল ইউনিয়ন পরিষদে যাবো, গিয়া চেয়ারম্যান লয়ে কথা কয়ে একটা সুরাহা করতে হবে। চল মেম্বার সাহেব, চল, এই কাজ বন্ধ। এই সেলিনা বেগমের জামাইয়ের নাম তো ভুল আছে। তাকে 2টা জামাই? তো বিয়েই হয় নাই। কি? বিয়ে হয় নাই? হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম মুরব্বী, আমাদের সবচেয়ে জনপ্রিয় মেম্বার। বসেন বসেন বসেন। আপনি বোধহয় ভুলে গেছেন চেয়ারম্যান সাহেব, আমি ওয়ার্ডের 90% বেশি ভোট পাইয়া মেম্বার নির্বাচিত হয়েছি। বলি নাই, আমি কিছু বলি না, সব আমার মনে থাকে। আপনার ওয়ার্ডের জনগণ যে আমার 5%-এর কম ভোট দিছে, এটা কিন্তু আমি বলি নাই। অন্যান্য ওয়ার্ডের জনগণ আমার এত ভালোবাসা দিছে, এত ভোট দিছে, তাদের ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। যাই হোক, সেটা অন্য কথা। এখন ঝামেলা কি, কি বলবেন বলেন। আমার ওয়ার্ডের বটতলার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটা পিচ ঢালা, মানে বিটুমিন দিয়ে আমি করতে বলছিলাম, আপনার কাছে সুপারিশ করছিলাম। কিন্তু পিচ ঢালা না কইরা আপনি পুরাতন রাস্তা, পুরাতন ইট তুইলা সেই ইট ভাঙ্গা রাস্তা সংস্কার করতেছেন। এটা তো ঠিক না। তার চেয়ে বড় কথা, আমার এলাকায় কাজ হইতাছে, অথচ আমি জানি না। আপনার এলাকা? হ্যাঁ মুরব্বী, মানে সব এলাকাই তো আমার নির্বাচনী এলাকা। ওখানে রাস্তার সমস্যা হয়েছে, রাস্তা আমি মেরামত করছি। আপনার তো সমস্যা হওয়ার কথা না, আপনি তো ভালো লোক। অবশ্যই সমস্যা আছে। আপনি চেয়ারম্যান হইয়া নিজের ইচ্ছা মতো নিজের লোক দিয়া 2 নম্বরই ভাবে কাজ করাইতেছেন। শুনেন, কাজ করবেন ভালো কথা, কিন্তু নতুন ইট দিয়া কাজ করতে হইব। ওই পুরাতন ইট ভাঙ্গা যদি কাজ করেন, যদি বালুর বদলে মাটি দিয়া কাজ করেন, তাইলে এই কাজ করতে দিমু না। আমি বাঁচায় থাকতে এই কাজ করতে পারবেন না। আপনার একটা সমস্যা কি জানেন? আপনি কথায় কথা খালি মরতে চান। বয়স তো অনেক হয়ে গেছে, এই জীবনের প্রতি মায়া নাই। এত ঝামেলা কেন করেন বলেন তো? ঝামেলা তো আরও আছে। এই যে ওয়ার্ডের অন্যান্য মেম্বার আছে, তাদেরকে দিয়ে কোনো কাজ করেন না, নিজেই সব কাজ করেন। আরও আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি আমার ওয়ার্ডের গরিব মানুষের রিলিফের চাল এবং গম দেওয়ার সময় ওজনে কম দেন। আপনি গরিবের হক মাইরা খাবেন, সেই সুযোগ আর আমি দিব না। ফাও ফেসার মারেন না তো, অনেক ফাও ফেসার মারছেন আপনি। শোনেন, আপনি তো আবার বেশি ভালো মানুষ, আমি তো দিতে চাই, আপনি তো নেন না, অসুবিধা নাই। রাইতে আইসেন, এবার একটু বাড়ায় দেখুন, ঠিক আছে? ওই যে আল্লাহ যে ঠোঁট দিচ্ছে না, মুখটা দিচ্ছে না, দয়া করে মুখটা একটু বন্ধ রাখেন। দেখেন, আমারে কিছু দিতে হইব না। আপনি যদি ওই ইট দিয়া কাজ করেন, মানে ভাঙ্গা ইট দিয়া কাজ করেন, তাইলে পরে কিন্তু আমি কাজ করতে দিব না। দরকার হইলে আমি এলাকাবাসী দিয়ে এই কাজ প্রতিহত করব। প্রয়োজন হইলে আপনার এই কুকুরটির কথা জেলা পরিষদে জানাবো। আপনার যা যা করা দরকার করেন, আমি কি আপনার বাধা দিছি? শোনেন,
আপনি তো একটা ওয়ার্ডের মেম্বার, এইরকম 8টা মেম্বারে আমি পুষি। আপনি আমার সাথে লাগতে আইসেন না। আপনার যদি কোনো স্পেশাল দাবি থাকে আমারে বলেন, আমি দেব। এই মনে করেন ভাতার কার্ড, ওই যে রেশন কার্ড, আরও যত কার্ড আছে সব আপনারা দিয়ে দেবেন। এইসব প্রলোভন আমারে দেখায় না। গরিব মানুষের একটা পয়সা কোনোদিন আমি মাইরা খাই নাই। আর আজকে আপনি আমারে ঘুষের লোক দেখান। শুনেন, আমিও দেখতে চাই আপনি কেমনে ওই ভাঙ্গা ইট দিয়ে রাস্তা করেন, বালুর বদলে মাটি ভরাট কইরা। তা আমি করতে দিব না। এই চল। আমি আগেই কইছিলাম এটা একটা ভেজাইল মাল, চলার পথে এরকম জোরদার থাকলে তো চলাচলে কষ্ট হইবই। আপনি খালি একবার হুকুম দেন, আমি আকাশটা তুললে দিই। ছাগল কোথাকার। আমি জনগণের ভোটে, জনগণের ম্যান্ডেট নিয়ে চেয়ারম্যান হয়েছি। ওই মারামারি, কাটাকাটি, রক্তারক্তি এগুলো আবার পছন্দ না। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই, আলোচনার পথ এখনো খোলা আছে। আর শোন, আম্মু কোথাকার, সে যতই সৎগিরি দেখাক, যতই বাড়াবাড়ি করুক, সে তো আমার বাইরে যাইতে পারবো না, আমার আন্ডারই থাকতে হইব, বুঝছো? এটা আপনি ঠিকই কইছেন। এই মেয়ে কি আসলে বিয়ে করে নাই? না, আমি খবর দিছি তো। জামাই না মাত্র করতে আরে এটি তো রিলিফ নেওয়ার জন্য এটি করছে। রিলিফের জন্য ভোটার বানাইছে, নকল না? আমি খোঁজ দিই। এইগুলাই আমার অফিসে হয়। হ্যাঁ বিলাল, জি চাচা। চেয়ারম্যানের কথা কিছু বুঝলি? বুঝছি ভাই, কিন্তু আমরা কিন্তু সাইডে কথা বললে চাচা। কেমনে সাইরা কথা কমু? আর কেন কমু? তো জনগণের অধিকার। হ্যাঁ, জনগণের ফাঁকি দিয়া রাস্তায় সে কাজ করব, রিলিফের মাল মাইরা খাবো, এগুলো কমু না? অবশ্যই করবেন, কমেন লেখেন। শোন, তুই এক কাজ কর। জি চাচা। তুই জি। এক্ষুনি যাবি প্রথমে মোল্লাবাড়ি, আচ্ছা। তারেকার স্বপনে কবি। জি। ঠিক আছে? জি। তারপরে যাবি তুই শিকদার বাড়ি, জি। সেলিম আর রহমানরে কবি। জি। তারপরে তুই যাবি হচ্ছে ভুইয়া বাড়ি যাবো নাকি? ভূঁয়াবাড়ি। ভুইয়া বাড়ি। ভূঁয়াবাড়ির রশিদ আর ডাবলুরে কবি। জি চাচা। যা আমি জরুরিভাবে খবর দিছি। আর এলাকার ময় মুরব্বী সবাইরে কবি, বাদ আসর সবাই যেন আমার বাড়িতে আসে, জরুরি মিটিং আছে। ঠিক আছে? আচ্ছা চাচা, তাহলে আমি এখনো যাই চাচা, আমি এক্ষুনি যাইতেছি। আসসালামু আলাইকুম। মগের মূল্য পায়া বইছে, কত বড় সাহস! যা ইচ্ছা তাই করব। আমি ওর চেয়ারম্যানগিরি ছুটাইয়া দিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কোহিনুর মাঝে কেমন আছো? আর তোমার পড়াশোনার খবর কি? ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। ফাইনাল এক্সাম শেষ তো, তাই আসলাম ছুটিতে। আপনারা চা নাস্তা করেন, কিছু লাগলে আমাকে জানেন। ঠিক আছে বাবা। ঠিক আছে। এই যে চান। জানো ঘটনা কি? মেম্বার সাহেব তো জরুরি ডাক দিল। আরে ঘটনা তো বলবে, আগে চা শেষ করো। আচ্ছা না, এই যে জানেন। আসসালামু আলাইকুম মেম্বার চাচা। আসসালামু আলাইকুম মেম্বার চাচা। সবাই বসেন। আমার 4 নম্বর ওয়ার্ডের প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, এই যে ইউনিয়ন পরিষদ থেকে যে সমস্ত নাগরিক অধিকার, যে সমস্ত নাগরিক সুবিধাগুলো আপনারা পেয়ে থাকেন, সেগুলো এবারের চেয়ারম্যানের কারণে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। সে আমাদের এলাকার মানুষের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। চেয়ারম্যান সাহেবের কাছে প্রস্তাব করেছিলাম আমাদের এই রাস্তাটি ভালো করবার জন্য, এবং বলেছিলাম সেই সাথে যে রাস্তাটা পিচ ঢালা রাস্তা, অর্থাৎ বিটুমিনের রাস্তা করার জন্য। তিনি সেটা না করে বরং তিনি কী করছেন দেখছেনই, যে রাস্তার ওই পুরাতন ইটগুলোই তুলে সেই ইটগুলো ভেঙে খোয়া কনস্ট্রাকশনের রাস্তা করছে, তাও বালি দিয়ে ভরাট করেনি, সেখানে মাটি দিচ্ছে, এই ধরনের কাজ করছে। এইটা আমি দেখে সহ্য করতে না পেরে ইউনিয়ন পরিষদে গিয়ে তার কাছ থেকে জবাব দিতে চাই। সে আমাকে উল্টো অপমান করে, আমাকে অপমান করেছে, তাতে আমার দুঃখ নাই, কোনো কষ্ট নাই। কিন্তু যখন আমার মহল্লা, আমার ওয়ার্ডের লোকজনকে অপমানসূলক কথা বলছে, তখন আমি সহ্য করতে পারিনি, এটা আমি মেনে নিতে পারিনি। তারা বলছে যে ওই এলাকার মানুষ তো আমাকে ভোট দেয়নি, সেই কারণে আমার যা ইচ্ছা সেই এলাকায় করি, আর না করি তার জন্য আমার কোনো জবাব দিতে দায়িত্ব নাই। আপনি একটা কথা জানেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক, উপজেলা চেয়ারম্যান হোক, আর আপনার জেলা পরিষদের চেয়ারম্যান হোক আর এমপি হোক, যখন তিনি জনপ্রতিনিধি হয়ে যান তখন তো তিনি সবার নাকি। আমার তো কোনো শক্তি নাই, আমার বড় শক্তি কিন্তু আপনারাই। এখন আমাদের চেয়ারম্যান আমাদের এলাকার মানুষের সঙ্গে যে ধরনের বৈষম্যমূলক আচরণ করছে, আমাদের উপর যে ধরনের অন্যায় করা হচ্ছে, যেরকম দুর্নীতি করছে রাস্তা নিয়ে, তাতে তো আমাদের
প্রতিবাদ করা উচিত কি না সেটা আপনারাই বলুন। অবশ্যই প্রতিবাদ করা উচিত আমাদের, আপনারা কি বলেন? যদি যদি তাই করতে হয় তাহলে কি ধরনের কর্মসূচি আমরা নিতে পারি আপনারাই বলেন, সেইভাবেই আমরা আগাবো। বলো, তোমরা পরামর্শ দাও, সব চিন্তা করো। তাহলে এমপির কাছে যাই। এমপি সাহেবের কাছে যাওয়া, স্মারকলিপি দেই আমরা। গ্রামের শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, আপনারা যদি আমাকে অনুমতি দেন আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। অবশ্যই মা, তুমি বলতে পারো। বলো। আপনারা স্মারকলিপি দেন আর এমপির কাছে যান, এতে আসলে খুব বেশি লাভ হবে বলে মনে হচ্ছে না। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা কালকে অবরোধ করতে পারেন, কারণ আপনারা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করেছেন, সেহেতু এই অভিযোগের সিদ্ধান্ত আসতে বেশ কিছুদিন সময় লাগবে। আর যেহেতু সময় লাগবে, সেই সময়টুকুতে চেয়ারম্যান কিন্তু তার কাজ ঠিকঠাক মতো করেই ফেলবে। তাই আপনারা কালকে একটা কাজ করতে পারেন, কালকে সবাই মিলে রাস্তায় অবরোধ করুন। রাস্তা বন্ধ থাকবে এবং রাস্তা বন্ধ থাকার কারণে যানবাহন চলাচলও বন্ধ থাকবে। আর যানবাহন বন্ধ থাকলে এই গ্রাম সেই গ্রাম সকল গ্রামের মানুষজন কিন্তু সেটা খুব ভালো মতো জানতে পারবে, জানাজানি ভালো হবে। আপনারা আরেকটা কাজ করতে পারেন, কালকে আপনারা সবাই মিলে মিডিয়াকে আনুন, মিডিয়া সরেজমিনে আসুক, জানুক, দেখুক, তারপর সেটা নিয়ে নিউজ করুক। এতে আপনারা অনেক লাভবান হবেন। আর তখন আপনাদের এমপির উঠানে যেতে হবে না কিংবা জেলা পরিষদে যেতে হবে না, বরং এমপি আপনাদের উঠানে এসে হাজির হবে। বুঝলাম, কিন্তু মা আমরা প্রথমেই যদি রাস্তা অবরোধের কর্মসূচি দেই তাহলে একটু হার্ডলাইনে যাওয়া হয় না? বাবা, চেয়ারম্যান আমাদের চ্যালেঞ্জ করেছে, সেহেতু প্রথমেই যদি আমরা হার্ডলাইনে না যাই সেটা কিন্তু ভালো হবে না। হার্ডলাইনে যাওয়াটাই উচিত হবে আমাদের। মেম্বার সাহেব, কোহিনুর মা কিন্তু ঠিক কথা বলেছে, চেয়ারম্যান সাহেবকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আর আমরা এখন বরঞ্চ গ্রামে যাই সব মানুষকে বলি আমরা এখন যাই। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো সেইভাবেই আগাবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের মতো যাই। আমরা কয়টায় কখন তাহলে কাজ শুরু করব সেটা জানাই দেবো। ঠিক আছে? আচ্ছা, চলেন আমরা এলাকায় যে একটু কথা বলবো। বুঝলেন জলিল ভাই, মানে জনগণ আমার ভোট দিছে, চেয়ারম্যান হয়ে গেছি, তাই চেয়ারম্যানগিরি করতেছি। এই নিজের খায়া মনে করেন বনের মোষ তাড়ানো আর কি, ভাল লাগে না। তাহলে আপনি এগুলো করেন কেন? ওই যে জনসেবা, মানুষকে ভালোবাসি, ভালোবাসার একটা খেসারত আছে না। তাছাড়া আমার চাওয়া হইতেছে মরে যাওয়ার পর অন্তত আপনারা বলবেন একটা ভালো লোক আছিল আর কি, এই আর কি। চেয়ারম্যান সাহেব, জরুরি একটা খবর আছে, একটু ভিতরে চলো। ভেতর যাইতে হবে না, যা বলার এখানেই বল, কোনো সমস্যা নাই। উনি তো আমাদের আপনজন। রোপ মেম্বার আজকে বিকেলে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক করছে। আপনার বিরুদ্ধে কালকে রাস্তা অবরোধ করব, আবার প্রতিবাদ লিপি দেওয়া সহ নানান কর্মসূচি দিয়ে বসে আছে। এখন কি করবো আমরা? রূপ সাহেব মুরব্বী মানুষ, অনেক ভালো মানুষ, মানে সে তো আমার ভুল ত্রুটি ধরবে। আমি তো ফেরেশতা না, ভুল ত্রুটি করতেই পারি। এই ভুল ত্রুটি সংশোধন করার দায়িত্ব সে নিতেই পারে, খারাপ কিছু না তো। কি বলেন ভাই? চেয়ারম্যান সাহেব, আপনি তো অনেক ভালো মানুষ। রৌপ মেম্বার আপনার বিরুদ্ধে আন্দোলন করবে জেনেও আপনি চুপ আছেন, বরং রৌপ মেম্বারের প্রশংসা করছেন। আপনার মতো মানুষ হয় না। আমি আজকে রাতেই রৌপ মেম্বারের সাথে কথা বলবো, সেজন্য এইসব অবরোধ থেকে সরে আসে। আপনারা হইতেছেন এই এলাকার গণ্যমান্য লোক, যেটা আপনাদের ভালো মনে হয় সেটাই করবেন। আচ্ছা, তাহলে আমি এখন যাই, রৌপ মেম্বারের সঙ্গে গিয়ে এই বিষয়ে কথা বলবো। ঠিক আছে, ভালো থাকবেন। বুঝলু? জি। মেম্বার সাহেব কি জানি করবে? অবরোধ। অবরোধ। আমি সেই অবরোধে যোগদান করব। যাইবেন? ইয়েস। এই লোকজন সব খবর দাও। মেশিন কোনো কোনো নেই। হ্যাঁ, আমি রাজনীতি করতে আসছি, মাস্তানি করতে আসি নাই। এই মারামারি কাটাকাটি এগুলো আমার পছন্দ হয় না। তাছাড়াও রক্তপাত আমি একদম দেখতে পারি না। বেয়াদব খালি আছে, খালি গোলাপ ছাগল। দেখ, আমি কিছু আমার বুঝেই আসে না, যা কয় তা করে না, যা করে তা করে না। আমাদের এই ঐক্যবদ্ধ আন্দোলনকে দরকার হলে গণ আন্দোলনে রূপান্তরিত করতে হবে। প্রিয় আমার 4 নম্বর ওয়ার্ডের ভাই ও বোনেরা, আজকে আমরা এখানে আবাল বৃদ্ধ বনিতা সবাই একত্রিত হয়েছি
একটি মাত্র কারণ, আপনারা সবাই জানেন যে আমাদের এই বটতলার মোড়ের এই রাস্তাটি বিটুমিন অর্থাৎ পিচ ঢালা রাস্তা হওয়ার কথা ছিল। আমি প্রস্তাব দিয়েছিলাম আপনাদের মেম্বার হিসাবে, কিন্তু চেয়ারম্যান টাল বাহানা করে সেই রাস্তায় পুটির তেলে পুটি বাঁধা শুরু করেছে। সেই রাস্তায় পুরাতন ইট ভেঙে চুরে ওইগুলো দিয়েই রাস্তা তৈরি করা হচ্ছে, পিচ ঢালা রাস্তা করা হচ্ছে না। এটা চরম অন্যায়, এর বিরুদ্ধেই আজকে আমাদের এই প্রতিবাদ। রাস্তা সংস্কারের দুর্নীতি, 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 উন্নয়ন নামে দুর্নীতি, রাস্তা সংস্কার নিয়ে দুর্নীতি, দুর্নীতিবাজদের কালো হাত, উন্নয়ন নামে 2 নম্বরে, রাস্তা সংস্কারের 2 নম্বরে। থামো থামো, চেয়ারম্যান সাহেব দেখতেছি একটা মিছিল নিয়ে আসতেছে, উনি কি বলতে চায় আমরা শুনি। এই থামো, দুর্নীতিবাজদের থামো, কালো হাত। থামো থামো, চেয়ারম্যান কি বলে। চাচা ভালো আছেন চাচা? একটু কথা বলি চাচা। হ্যাঁ, আমার প্রাণ প্রিয় 4 নং ওয়ার্ডের এলাকাবাসী, আজকে আপনারা এই যে একত্রিত হয়েছেন, একত্রিত হয়ে আমাকে অবাক করে দিয়েছেন। একত্রিত হওয়া, সবাই মিলে একত্রিত হওয়া এই রকম যুগে একটা বিরল ঘটনা। আপনারা প্রমাণ করে দিলেন ঐক্যবদ্ধ হয়ে আমাদের ন্যায্য দাবি আমরা যে কোনো সময় আদায় করে নিতে পারি। আমার পিতৃ সমতুল্য সেই রৌফ চাচা, এই রৌফ চাচা আজকে আমার ভুল সংশোধন করে দিয়েছে, তার প্রতি আমি কৃতজ্ঞ এবং ধন্য এবং ঋণী। আপনারা জানেন মানুষ মাত্রই ভুল, আমিও ভুল করেছিলাম। এই রৌফ চাচা আমাকে দয়া করেছেন, উনি আমার ভুল সংশোধন করে দিয়েছেন। আপনারা জানেন এই রাস্তা সংস্কার কাজ চলতেছে, এই সংস্কার কাজ নিয়ে আমি সন্তুষ্ট না, তাই আমি এই রাস্তা সংস্কারের কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার সবাইকে আমি শোকজ নোটিশ পাঠিয়েছি। 15 দিনের মধ্যে তারা এই শোকজ নোটিশের উত্তর দিবে। ততদিন পর্যন্ত এই রাস্তা সংস্কারের কাজ বন্ধ থাকবে। আপনারা যদি চান এই রাস্তা তদারকির জন্য আমরা আমাদের সবার প্রিয় যোগ্য মেম্বার, আমার গুরুজন, আমরা এই রৌফ চাচার কাছে দায়িত্ব দিতে পারি। অভিনন্দন চাচা, আপনার মতো একজন যোগ্য মেম্বার আমরা পেয়েছি। আপনি যদি দয়া করে এই রাস্তা সংস্কারের দায়িত্ব নেন তাহলে দেশের সবাই উপকৃত হবে, আমরা সুন্দর একটা রাস্তা পাবো। আসেন কোলাকুলি করি। চাচা, এইটা হইতেছে রাজনীতি, লাফালাফি করে তো লাভ নাই, আর আমার বিরুদ্ধে যায় কিছু করতে পারবেন না। আমি যা কিছু করি ঠান্ডা মাথায় করি। প্রিয় এলাকাবাসী, আজকে থেকে এই রাস্তার সকল দায়িত্ব আমাদের এই রৌফ চাচা গ্রহণ করেছে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই এই রাস্তা ঠিক হয়ে যাবে। এখন আপনাদের অনুরোধ করছি, এই রাস্তা বন্ধ করে মিছিল মিটিং করবেন না। হাজার হাজার মানুষ যাতায়াত করতে পারছে না, ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, কোনো রোগী হয়তো এই গাড়িতে থাকতে পারে, তারা মারা যেতে পারে। তাই আপনাদের কাছে করজোর অনুরোধ, আপনারা বাসায় চলে যান, ঠিক আছে? দুর্নীতিবাজদের কালো হাত ভেঙে দাও, রাস্তা সংস্কার নিয়ে তালি বালি, দুর্নীতিবাজদের কালো হাত ভেঙে দাও। বাবা, কি ভাবছো তুমি? মারে, জনগণের দাবির কাছে শেষমেশ চেয়ারম্যান নথি স্বীকার করতে বাধ্য হয়েছে, আর ওই রাস্তার কাজটার দায়িত্ব আমার উপর দিয়েছে। তাই ভাবছি কাজটায় ভালো ভালোই শেষ করতে পারলেই ভালো। কি ব্যাপার, তুই হাসিস কেন? হাসছে আর কি একটু।
আচ্ছা বাবা, তুমি কি মনে করছো বলো তো? মানে তোমরা আসলে কি মনে করছো? চেয়ারম্যানের কাছে তোমরা জিতে গেছো, চেয়ারম্যান হেরে গেছে। কিন্তু বিষয়টা আসলে এমন না তো। বিষয়টা হচ্ছে চেয়ারম্যানের বুদ্ধির মারপ্যাঁচে তোমরা হেরে গেছো, চেয়ারম্যান জিতে গেছে। আর এই যে খুরখুরে রাস্তাটা দেখছো, সেই রাস্তাটা ঠিক হবার না, সেই রাস্তাটা কখনোই ঠিক হবে না। আর এই দায়ভার পড়বে তোমার উপর। কিভাবে? আরে জনগণের সামনে তো সে আমাকে কথা দিয়েছে। উফ বাবা, সে নামে মাত্র একজন কন্ট্রাক্টর এনেছে, কাজটা আসলে কে করছে? চেয়ারম্যান। তদন্ত কমিটি কাকে রিপোর্ট দেবে? চেয়ারম্যানের কাছে। উফ বাবা, তুমি এখনো কেন বুঝতে পারছো না আমাকে বলো তো? চেয়ারম্যান এই রাস্তা ঠিক না করেও ঠিক মতো তার বিল সে নিয়ে নিবে, এবং এই খুঁড়োখুড়ি রাস্তাটা ঠিক এমনই থাকবে। তুমি যখন এই খুঁড়োখুড়ি রাস্তাটা ঠিক করতে চাইবে, বাজেট আনার জন্য যাবে, তখন তুমি বাজেটটা আনতে পারবে না। এই খোঁড়াখুড়ি রাস্তায় যখন জনগণ যাওয়া আসা করবে, তখন কি হবে জানো? জনগণ তোমার নামে বদনাম করবে। আর চেয়ারম্যানও ঠিক এই বিষয়টাই চাচ্ছে, তুমি যেন জনগণের চোখে কালপ্রিট হও। ওরে বদমাইশ চেয়ারম্যান, এভাবে তো ভেবে দেখিনি রে মা। তাহলে এ ব্যাপারে কি করা যায়? একটা বুদ্ধি বার করতো। ভেবে দেখতে হবে বাবা। চেয়ারম্যান সাহেব, আপনার রাজনীতি বোঝা বড়ই মুশকিল। যেই লোক আপনার বেইজ্জতি করার ব্যবস্থা করলো, আবার হেরেই দায়িত্ব দেন কাজ তদারকির, কেমনে কি? আমি রাজনীতি করি, রাজনীতির কাজ হইতেছে জনগণের মর্জি মেজাজটা বোঝা আর জনগণের পাশাপাশি থাকা। এটাকে বলা হয় সম্পৃক্তকরণ রাজনীতি। এটা তুই বুঝবি না, তোর বয়স হয় নাই। তাই বলে এতগুলো টাকার ক্ষতি হলো, হিটা বুঝবেন না? জীবনের টাকার হিসাব কখনো করবি না। টাকা তার আপন গতিতে যাবে আর আসবে। তাছাড়া এই ডিলে আমার লস হয় নাই, লাভ হয়েছে। কাজ না করে কিভাবে বিল পাস করাইতে হয় সেই বিদ্যা আমার জানা আছে। ক্ষতি হয়েছে অন্যদিকে। কিন্তু আমি তো কাজ ছাড়া আর কোনো ক্ষতি দেখতেছি হয়েছে। তুই তোর চোখ দিয়ে কিছুই দেখতে পারবি না। ইমেজের সংকট হয়েছে, আমার ইমেজের ক্ষতি হয়েছে, এবং এই সংকটটা দূর করা আমার জন্য খুব কষ্টের হয়ে যাবে। তাহলে এইবার অন্তত একবার হুকুম দেন, জানাজা দেওয়ার লেগে ওর এক টুকরা গোস্ত খুঁজতে পারবো না। তোরে না বলছি এই সন্ত্রাসী কথাবার্তা আমারে বলবি না। আমি নেতা, নেতার কাজ কি? জনগণের সাথে থাকা, জনগণকে দিয়ে নিজের স্বার্থের কাজটা করায় নেওয়া। তাহলে ইমেজের বদলাটা নিমু কেমনে? ইমেজের বদলা হবে ইমেজ। আচ্ছা, গোডাউনে রিলিফের চাল কয় বস্তা আছে? 80-90 বস্তা হইব। মেম্বারের বাজারের দোকান আছে না? আছে তো, দুইটা, একটা চালু আর একটা খালি। গোডাউনে সরকারি রিলিফের চাল, খালি দোকান। তাহলে আজকে রাতেই কাজে লাগা। আপনি আসলেই একখান নেতা, আমি বুঝতে গেছি কি করতে হইব। ওই তোরা চল, তোর কামটা বুঝাই দিই। আমি কখনো ঋণ বকেয়া রাখি না, যত তাড়াতাড়ি পারি শোধ করে দিই, এটা আমার স্বভাব। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব এত দেরি করতেছে কেন? দারোয়া সাহেব, এই শোন শোন, চেয়ারম্যান সাহেব আসছে। তো কি ব্যাপার এই সকাল সকাল আমার জরুরি তলব করলেন? আমরা গোপন সূত্রে খবর পেয়েছি এই দোকানে সরকারি চাল কালোবাজারে বিক্রি করার জন্য মজুত করে রাখা হয়েছে। হ্যাঁ বলেন কি? কিন্তু এলাকার জনপ্রতিনিধি ছাড়া একটা বন্ধ দোকানে তো আমরা অভিযান চালাতে পারি না। হ্যাঁ তা অবশ্য ঠিক। জনগণ তো চলে আসছে অনেক। আচ্ছা আমি একটু জনগণের সাথে কথা বলি। প্রিয় এলাকাবাসী, আমাদের দরিদ্রদের, অভাবী মানুষের সম্পদ যদি কেউ কালোবাজারি করে, চুরি করে, বিক্রি করে, ব্ল্যাক করে, তাহলে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো, শাস্তির ব্যবস্থা করব। সে যত বড় লোকই হোক, যত বড় চাকরি করুক, আমরা তাদেরকে ছাড়বো না। তাইলে আমরা এখনই দারোগা সাহেব এটা খুলবে, খুলে দেখবে এখানে কোনো সত্যি সত্যি কালোবাজারি মাল আছে কিনা। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ খোলেন খোলেন। হ্যাঁ, ওরা রাজি আছে। খুলেন। এই সেন্ট্রি, দোকান খোলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন তো। দেখেন দেখেন
দেখেন আনন্দ বস্তার আনন্দ দেখি দরবার সাহেব এটাই তো। হ্যাঁ 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 এটাই তো সরকারি রিলিফের চাল। এই যে এই দোকানে যে রিলিফের চোরাই মাল পাওয়া গেছে, এই দোকানের মালিক সাধারণ জনগণকে বঞ্চিত করে তারা এই চাল বিক্রি করতেছে, আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতেছে, তার শাস্তি হওয়া উচিত। আচ্ছা কেউ কি বলতে পারেন এই দোকানের মালিক কে? হ্যাঁ, এই দোকানের মালিক 4 নম্বর ওয়ার্ডের মেম্বার রূপ সাহেব। কি বলেন? রূপ মেম্বার? না না, উনি তো ভালো লোক ছিল। উনি প্রিয় এলাকাবাসী, যাই হোক কখন ভালো ছিল সেটা আলোচনার বিষয় না। এই অন্যায় যে করবে তার শাস্তি হবে, তাকে আইনের আওতায় আনতে হবে, তাই না? এবং সে যত ক্ষমতাধরী হোক, উপরে তার যত চ্যানেলই থাকুক না কেন, তার শাস্তির ব্যবস্থা করতে হবে, তাই না? কি বলো আপনারা? তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। চলেন মেম্বার সাহেবকে আমরা অ্যারেস্ট করবো। প্রিয় এলাকাবাসী, আপনারাও চলেন আমাদের সাথে। অবশ্যই আসেন। এই লাগিয়ে দেন। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব? সাত সকালে পুলিশ জনগণ নিয়ে এলাকায় কিছু হয়েছে নাকি? বাহ চাচাজি, গরিবের জন্য সরকারি বরাদ্দের চাইল নিজের দোকান রাখছেন, কাঁচবাজার বেচবেন বইলা, আবার জিজ্ঞাসা সমস্যা কিনা? আপনি তো বিরাট পলিটিশি। এই তুমি কি কও? কি আবল তাবল কথা কও? না না না, এসব মিথ্যা কথা। চেয়ারম্যান সাহেব আপনি কিছু বলেন না কেন? ঠিক ঠিক ঠিক, আমার কিছু বলার নাই। আপনি যা করেছেন, আপনি সবারই অপমান করেছেন। আপনি অনেক ভালো জানতাম। আজ সকালবেলা এই যে সরকারের সম্মানিত পুলিশ অফিসার সাহেব আসছে, উনি জানতে পারছেন আপনার দোকান বন্ধ রাখেন। ওই দোকান বন্ধ রেখে কি করে কেউ জানে না। ওই দোকান আপনি বন্ধ করে কি করেন? আপনি রিলিফের চাল গোপনে ওখানে স্টক করে রাখেন, তারপরে সেখানে কালোবাজারি করে বিক্রি করেন। এই যে জনগণ সবাই গেছে, জনগণের সহযোগিতায় আপনার দোকান ভাঙ্গা তারপরে সে মাল উদ্ধার করছে। আমার তো কিছু করার নাই। না 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 চেয়ারম্যান সাহেব, এগুলো মিথ্যা কথা। আমার দোকান তো খালিই থাকে। ওখানে আমার মানে দোকানের মধ্যে রিলিফের চাল না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানানো জিনিস। আপনি বিশ্বাস করেন না চেয়ারম্যান সাহেব? আপনি পুলিশে কিছু বলেন? বিশ্বাস করেন না? না, কাজ তো ঠিকই করেন, জনগণের জিজ্ঞেস করেন। সেন্টি ওনার হাত করা পড়ান। না না, হাত করা কেন পড়াবে চেয়ারম্যান সাহেব? আপনি পুলিশে কিছু বলেন? আপনি আমারে ক্ষমা করে দিয়েন। আপনার এই কুকর্মের ক্ষেত্রে আমি আপনার সহযোগিতা করতে পারলাম না। বুঝতে পারছি, আমার বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র। চেয়ারম্যান সাহেব, কাজটা ভালো করলেন না। নিয়ে যান, মুভ। চলেন কিছু করার নাই। মানে অপরাধ করলে তো শাস্তি পেতে হবে, এটা তো কি বলেন আপনারা, তাই না? অপরাধ করলে কি হয়? কইনুরাবা সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি বাইরে আসেন। কি হলো, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? চাচাই নাকি সরকারি চাল চুরি করছে, পুলিশ এসে তারা ধরে নিয়ে গেছে। আপনি কিছু একটা করেন আপা। কি? হ্যাঁ, আমাদের যত লোক আছে সবাইকে খবর দাও। আচ্ছা। আর স্কুটিটা বের করো, বাবাকে থানায় নেওয়ার আগে ছাড়াতে হবে। যাও। নির্ভীক সাহসী মহিয়সী সে এক সুর, কণ্টক পথে শিয়াল শকুন সুর। নির্ভীক সাহসী মহিয়সী সে এক সুর, কণ্টক পথে শিয়াল শকুন সুর।
আমার বাবার হাতে হাত করা কেন? আপনার বাবার দোকান থেকে সরকারি চাল জব্দ করা হয়েছে। এটা ষড়যন্ত্র। ভালো কথা। আমার বাবার দোকানে মানে আমাদের দোকানে যখন চাল উদ্ধার হয়েছে তখন আমাদের দোকানের শাটার কি খোলা ছিল? তালা কি ভাঙা ছিল? নাকি তালাই ছিল না আপনারা শাটার খুলে ঢুকে গেছেন? আচ্ছা যেটাই থাকুক, উদ্ধার অভিযানের আগে আমার বাবার দোকানের ভেতরের অবস্থা কি ছিল সেটা ছবি দেখান। এই যে আমার দিকে তাকান, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলেন, ওদিকে তাকিয়ে লাভ নেই। তালা খোলা ছিল, আমরা সরকারি কাজ করতেছি, আপনি যদি বাধা দেন তাহলে আপনাকেও অ্যারেস্ট করতে বাধ্য হব। তা কত টাকা খেয়েছেন? কি বলছেন আপনি? কি বলছি, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে আমি আপনার বিষয়টি দেখছি। আর চেয়ারম্যান সাহেব, আপনি তো খুব ভালো করেই জানেন আমার বাবা কি ধরনের মানুষ, কোন চরিত্রের মানুষ। আমার বাবা এই কাজ কখনো করতে পারে কি না? কখনোই পারে না, তাই না? না 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 না, আর এই জন্যই সরকারি রিলিফের চাইল আপনাকে দোকান থেকে সবার সামনে উদ্ধার করে লইছি আমরা। চুপ, চামচার বাচ্চা চামচা, তুই এখানে কথা বলিস কেন? দেখিস না আমি যে চেয়ারম্যানের সাথে কথা বলতেছি? এই আপনি তুই তো করে করতেছেন কেন? হ্যাঁ, তুই আরেকটা কথা বলে তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। চেয়ারম্যান সাহেব, বেয়াদব! একটা সম্মানিত মেয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমি শিখাইনি তোকে। চুপ, যা সর এখান থেকে। এই যে সম্ভবত তোমার নাম কোহিনূর, তাই না? আমি চেয়ারম্যান, হ্যাঁ, ভালো করে তো আমার চেনো। ঘটনাটা হয়েছে কি, সকালবেলা আমার ওই যে এসআই সাহেব হঠাৎ ফোন দেয়, তখন আমি জানতাম না আমার কেন ফোন দিছে। আমি তো ফোন পেয়ে বাজারে আসি, বাজারে এসে দেখি একটা দোকানের সামনে এই যে জনগণ, তাই না, এই জনগণগুলো সব ভিড় জমা আছে। আমি তখনও কিন্তু জানি না ঘটনাটা কি। তারপর দারোগা সাহেব বলল যে দোকানের ভিতরে নাকি মানে সরকারি রিলিফের চাল লুকায় রাখছে এবং সেটা নাকি ওই কালোবাজারিতে বিক্রি করা হবে। তখনও কিন্তু জানি না দোকানটা কার। তারপরে কি করলো, পুলিশ যেহেতু সরকারি অনুমতি নিয়ে আসছে এবং জনগণ যেহেতু সায় দিছে, কি ভাই আপনার সায় দিচ্ছেন না? হ্যাঁ, জনগণ যখন সায় দিছে, সায় দেওয়ার পর ওই দোকানের শাটারটা ভাঙা, শাটার খুলে দেখে ভেতরে তো চাল, মানে সরকারি রিলিফের চাল। ওই চাল নিশ্চয়ই ওই যে কালোবাজারিতে বিক্রি করবে, তাই না? তখনও কিন্তু জানি না যে দোকানটা কার। তখন আমি জনগণের জিজ্ঞেস করলাম দোকানটা কার। জনগণ থেকে এক ভদ্রলোক আমাকে বলল দোকানটা হইতেছে ওই মেম্বার সাহেবের, তোমার আব্বা জানে। আমি তখন কি করব, আমি তো বিশ্বাস করতে পারি নাই, একেবারে কখন বলতেছে আমি কিন্তু বিশ্বাস করতে পারি নাই। আমি প্রতিবাদ করার চিন্তা করলাম, কিন্তু প্রতিবাদটা করবো কি করে? আমি তো চেয়ারম্যান, আমি তো সরকারি লোক। একটা সরকারি লোক হইয়া সরকারি কাজে বাধা দেওয়াটা কি আমার ঠিক হবে? তুমি বলো। মা কোহিনূর, যা মা, তুই বাড়ি যা। না বাবা, তোমার এই অন্যায় মেনে নেওয়া যায় না। প্রিয় এলাকাবাসী, গত 22 বছর ধরে আপনারা আমার বাবাকে নিরঙ্কুশভাবে জনসমর্থনে বারবার মেম্বার আসনে জয়যুক্ত করেছেন। আপনারা আমার জন্মের আগে থেকে আমার বাবাকে চেনেন, আমার বাবার চরিত্র সম্বন্ধে জানেন। আমার জানা মতে আমার বাবা আপনাদের মেম্বার কখনোই কারো হক নষ্ট করতে পারে না, কখনো করেননি তিনি। আমার প্রিয় এলাকাবাসী, এখানে যারা এখন উপস্থিত আছেন এবং ওখানে যারা উপস্থিত ছিলেন, আমি একটি গোপন সূত্রে একটি গোপন তথ্য পেয়েছি। গতকাল রাতে আমাদের দোকানে তালা ভেঙে এই চালগুলো রাখা হয়েছিল এবং সকালবেলা কিছু সহজ সরল গ্রামবাসীকে ডেকে নিয়ে এসে একজন অসাধু পুলিশ কর্মকর্তা একটা নাটক সাজিয়েছে এবং নাটকটা সাজিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করেছে, আপনাদেরকে ভুল ধারণা বুঝিয়েছে। আজ যখন মেম্বার গ্রামের রাস্তা উন্নয়নের জন্য আপনাদের নিয়ে দেশের উন্নয়ন বিরোধী অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে গেছেন, তখন সেই অশুভ শক্তি ভয়ে ভীত হয়ে আপনাদেরই ভোটে জয়যুক্ত করা আপনাদের মেম্বারকে চোরের অপবাদে তার কণ্ঠস্বরকে গলা টিপে হত্যা করতে চায়। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা কি করবেন?
এই অপবাদকে বিশ্বাস করবেন? এই মিথ্যা অপবাদকে বিশ্বাস করবেন নাকি অতীতের ন্যায় আপনারা যাকে সব সময় সমর্থন করে এসেছেন, যাকে বিশ্বাস করে এসেছেন, যাকে ভরসা করে এসেছেন তাকে বিশ্বাস করবেন? যে আপনাদের রক্ষার্থে সবসময় কাজ করে গেছে তাকে বিশ্বাস করবেন? আজ যদি আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে কথা না বলেন তাহলে এই এলাকায় সত্য এবং ন্যায় বলার মতো কেউ থাকবে না। আচ্ছা, আপনারা সবাই যখন বলতেছেন উনার সম্মানার্থে উনাকে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু উনাকে থানায় ডাকলে উনাকে আসতে হবে। সেন্ট্রি, হাত করা খুলে দেন। এই মুভ। রাজনীতিতে বাপের উপরও কিন্তু বাপ থাকে, আর আপনি যে এত নিম্নমানের খেলোয়াড় সেটা কিন্তু আমার ভাবা ছিল না। যাই হোক, ভবিষ্যতে খেলার আগে সাবধানে ভদ্রভাবে খেলবেন, নয়তো আমি কিন্তু ফাউল করে দেব। বাবা, মানুষের ভাগ্য বদলে যেতে হবে বহু দূর, দু চোখে অসীম স্বপ্নে। কোহিনূর, 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 কোহিনূর। বাবা খাচ্ছ না কেন? খাবার তো ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। আরে তুই একটু আমার কাছে বসতো। এই তো বসলাম। আর একটু কাছে আয়। তোমার কি হয়েছে বাবা? লক্ষ্মী মা আমার, মা তুই আজকে না থাকলে ওই চেয়ারম্যান আমারে জেলে ঢুকিয়ে ফেলতো, এতক্ষণ আমারে জেলখানায় থাকতে হতো রে মা। বাবা, রাজনীতিতে দুষ্ট প্রতিপক্ষ থাকবে, এই নিয়ে বসে থাকলে হবে? খাও, খাবার খাও তুমি। দেখি হাতটা ধুয়ে ফেল। আরে এই হাত দিয়ে আমি কোনোদিন কোনো অন্যায় করিনি, এই হাত আমার কোনোদিন কোনো অসৎ কাজ করেনি, আর সেই হাতে আজ হাত করা। বাবা, এই হাত করা পরা হাত দিয়ে আজ আমার গলা দিয়ে ভাত নামবে না রে মা। বাবা, রাজনীতিতে শেষ বলে কিছু নেই, যা হয় যা হবে নতুনভাবে নতুন উদ্যমে শুরু হবে। আর তুমি এই এলাকার মানুষের জনপ্রিয় প্রতিনিধি, তুমি এলাকার মানুষের নেতা, তোমার মনোবল দেখে এই এলাকার মানুষ সাহস পাবে। বাবা, এসব বাদ দাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এগুলো নিয়ে পড়ে থাকলে হবে বাবা? বাচ্চাদের মতো তুমি ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিলে। করো বাবা, করো। এই তো কি হচ্ছে বাবা? খেতে পারছি না রে মা, আমার বুকের মধ্যে কেমন যেন ব্যথা করছে, আমি খাবো না। পানি পানি খাবে একটু? আচ্ছা খাওয়া লাগবে না, তুমি একটু পানি খাও আগে, পানি খাও।
বাবা তোমার কি খারাপ লাগছে খুব? আচ্ছা আর খেতে হবে না, তুমি শুয়ে পড়ো তাহলে বাবা, ঠিক আছে? ও মা, হ্যাঁ বাবা বলো। তুই আমার একটা কথা রাখবি রে মা। বাবা তোমার কোন কথা রাখিনি, কবে তোমার অবাধ্য হয়েছে? ও মা, এই গ্রামের এই ওয়ার্ডের মানুষদের আমি খুব ভালোবাসি রে মা। তারাও আমারে খুব সম্মান করে, ভালোবাসে। আমার মৃত্যুর পর তুই এই গ্রামের মানুষের হাল ধরবি, তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকবি, আর গ্রামের প্রত্যেকটা মানুষকে তুই নিজের পরিবারের মানুষ ভাববি রে মা। বাবা তোমার আমাকে বারবার করে এসব বলতে হবে না, আমি গ্রাম এবং গ্রামবাসীকে অনেক ভালোবাসি। এসব হয়েছে তো এসব বাদ দাও, তুমি শুয়ে পড়ো। দেখে আসো আমার সাথে, আমি তোমাকে শুয়ে দিই বিছানায়। চেয়ারম্যান সাহেব, মেম্বারের মাই আপনার কানের কাছে কি কইল যে একেবারে চুপ করে গেলেন? সেদিনের সেই পিচ্চি মাইয়া আমার রাজনীতি শিখায়, আমার হুমকি দেয়, আমার সব প্ল্যান বরবাদ করে দিল। আর এসআইটাও একেবারে গন্ডা, ভিতর ডিম। যেই মাইয়াটা ঝাড়ি দিল অমনি তার শখ চেতনা মাটিতে মিশা গেল। আমার এতদিনের রাজনৈতিক ক্যারিয়ার, ঐতিহ্য সব ধ্বংস করে দিল। আমি তো এর লিগে কইছিলাম ডাইরেক্ট অ্যাকশনে যাই। আমি তো অ্যাকশন ট্যাকশন পছন্দ করি না। পিসকি মাইয়া আমারে বলে সেটা কি ফাউল করবে? এত বড় আস্পর্ধা। যদি রাগ না করেন এইবার একটা কথা কই। বল। ধরেন অর্থাৎ চিরতরে নির্বংশ। আমি তো সহিংসতার বিপক্ষে, তবে এলাকাবাসীর উন্নয়নের জন্য, মানবতার কল্যাণের জন্য যদি আমার সেই রকম খারাপ কাজ করতে হয় তাহলে আমি সেটাই করব। চেয়ারম্যানের দুই নয়ন, এলাকাবাসীর উন্নয়ন। বিশ্বাস করস তো? মন থেকে করি। ধরেন মেম্বার চাচা, চাচা বাড়িতে আছেন? কে? ও বাবা তো ঘুমাচ্ছে, কিছু বলবা? ও চাচা আজকে হাঁটতে বেরোইলো না, তাই খোঁজ নিতে আসলাম, ভাবলাম শরীরটা খারাপ কিনা। না না না, তুমি বসো, আমি ডাক দিয়ে নিয়ে আসছি বাবা। দাঁড়াও। বাবা, বাবা বেলাল ভাই এসেছে, তোমাকে ডাকছে। বাবা, বাবা ওঠো বাবা। আচ্ছা এত বেলা হয়ে গেল, তুমি এখনো ঘুমাচ্ছ, এটা কি কোনো কথা? ওঠো না, বেলাল ভাই এসছে। তুমি আজকে সকালে ঘুম থেকে উঠে হাঁটতে যাওনি, সেজন্য আমাকে বললো। এখনো তো আসলো না চাচা হাঁটার জন্য। বাবা, 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 কি হয়েছে কইলেন আপা? বাবা নেই। আপনি এই বসে চা খাইতেছেন, এই তো বিশাল এক ঘটনা হইতে গেছে। সারের মতো চিল্লাইতেছস কেন? চা খেতে দিবি না? সিল্লেকের সাথে এত বড় একটা সুখবর। নাটকটা বন্ধ কইরা ছোট কইরা বলো। মেম্বার তো পটল তুলছে। সে পটল তুলতে যাবে কেন? তার কি পটলের ক্ষেত আছে? হ্যাঁ,
এই সকাল সকাল তুই আমার সাথে মস্করা শুরু করেছিস না? একটা থাপ্পড় মারবো 32 লাখ ফেলে দেবো। আপনি কি আসলে বুঝতে পারতেছেন না? পটল তুলছে মানে মইরা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ যদি মারা যায় তার আর পদ পদবি থাকে না, সে মেম্বার থাকে না, সে হয়ে যায় মুর্দা। তা মুর্দার খবর এত চিৎকার করে দেওয়ার কিছু নাই, খুশি হওয়ার কিছু নাই। ঘটনাটা কিভাবে ঘটছে সেটা এবার খুইলা বলো। শুনলাম কালকে রাইতে হার্ট অ্যাটাক করছে। তা আমার মনে হয় কি জানেন, আমরা যে কালকে হাত করা পড়াইছিলাম না, নিতে পারে নাই। আল্লাহর মাই দুনিয়ার ভাই আমার সাথে লাগতে আসে না, গেছে তো একেবারে চিরতরে বিদায় নিয়ে নিয়েছে না। যাই হোক, তার দাফন কাফনে কিন্তু সুস্থ ব্যবস্থা করতে হবে। হাজার হোক সে তো আমার পরিষদের একজন সম্মানিত সদস্য ছিল, তাই না? যা তোরা সেখানে দৌড়ায় চলে যা, সব দাফন কাফনের ব্যবস্থা করবি, সর্বাগ্রে থাকবি। তাতে যা, তাতে যা। আমি যাইতেছি, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে আয় পড়েন। হ্যাঁ শুনো, আমি এখনই বাসায় আসতেছি। আরে না, বাথরুমে যাব না, একটা জানাজায় শরীক হইতে হবে। তুমি আমার সাদা পাঞ্জাবি আর পায়জামাটা বাইর করে রাখো। উপস্থিত এই ইউনিয়নের এলাকাবাসী, আসসালামু আলাইকুম। এই যে যিনি খাটিয়ায় শুয়ে আছেন, এই মুর্দাকে আপনারা সবাই চেনেন। তিনি এই ওয়ার্ডের অত্যন্ত জনপ্রিয় একজন মেম্বার ছিলেন, মানব দরদী, দেশপ্রেমিক। উনি অনেক সৎ কাজ করতেন। উনি আজকে আমাদের সামনে শায়িত হয়ে আছেন। আমি অত্যন্ত দুঃখ এবং বেদনায় আপনাদের সামনে দাঁড়িয়েছি, মনটা ভীষণ খারাপ। আপনারা হারিয়েছেন আপনাদের প্রাণপ্রিয় নেতাকে, আর আমি হারিয়েছি আমার অভিভাবককে। উনি আজকে চলে গেছেন। চলেন আমরা এই মুর্দার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া পড়ি, মোনাজাত করি, যেন উনার জন্য আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করেন। সেই সাথে উনার পরিবার যেন এই কষ্ট সহ্য করার ধৈর্য যাতে আল্লাহ দান করে, সেটাই আমরা আল্লাহর কাছে মোনাজাত করি। আমিন। মুর্দাকে পাশে রেখে আমরা যদি সাক্ষ্য দিই যে মুর্দা ভালো ছিলেন, তাহলে ফেরেশতারা আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহর কাছে সাক্ষ্য দিবেন যে উনি ভালো ছিলেন। জি। তো আপনারা সবাই আমি যে প্রশ্ন করব সাথে সাথে উত্তর দিবেন। উনি কেমন লোক ছিলেন? ভালো মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, খুব। আমিন। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। তো ওনার যেহেতু কোনো পুত্র সন্তান নেই, ওনার একমাত্র কন্যা সন্তান আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। এখানে উপস্থিত আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, অত্র ইউনিয়ন সহ আশেপাশের যত ইউনিয়ন থেকে যারা যারা এসেছেন আমার বাবার লাশের জানাজা পড়তে, আমি নিজে সবাইকে হাত জোর করে ক্ষমা চাইছি। আমার বাবা যদি কোনো কারণে আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে, কিংবা আমার বাবার কোনো কথার কারণে, কোনো আচরণের কারণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে তাকে ক্ষমা করে দিবেন, তাকে মন থেকে মাফ করে দিবেন। আর এখানে উপস্থিত সকলকেই বলছি,
আপনাদের কারো কাছ থেকে যদি আমার বাবা কোনো টাকা নিয়ে থাকে ঋণ পরিশোধের জন্য, আপনারা আমার কাছে আসতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের ঋণ পরিশোধ করার। প্রিয় এলাকাবাসী, গতকাল সকালের অপ্রীতিকর ঘটনার কারণে গতকাল রাতে আমার বাবা অসুস্থতা বোধ করছিলেন। আমার বাবার স্বপ্ন ছিল এই গ্রামে কেউ না খেয়ে মরবে না, কেউ না খেয়ে কষ্ট পাবে না, সবাই চাকরি করবে, সবাই কাজ করবে, সকলেই স্বাবলম্বী হবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে একটাই, আমার বাবা এটা দেখে যেতে পারলেন না। প্রিয় এলাকাবাসী, গতকাল সকালে আমার বাবার হাতে যে হাতকড়া পরানো হয়েছিল, যে মিথ্যে অন্যায়ের জন্য হাতকড়া পরানো হয়েছিল, সেই অপমান আমার বাবা নিতে পারেননি, যার কারণে গতকাল রাতে তার প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছিল। এবং এই মৃত্যুটি আমার কাছে স্বাভাবিক মৃত্যু নয়। আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারি। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মুর্দাকে যত তাড়াতাড়ি দাফন করা যায় ততই মঙ্গল। মামনি, আপনার অনুমতি দিলে আমরা নামাজের জানাজা এবং দাফনের কাজ শুরু করতে পারি। আসেন, ধরেন। চেয়ারম্যান সাহেব, মেম্বার মাইয়ারা আর বাপের লাশ সামনে রেখেও কিন্তু আপনার ইঙ্গিত করে অনেকগুলো কথা কইছে। আর তাছাড়া ওর বাপের যে মরলো, এই মরার জন্য তো ইনডিরেক্টলি আপনারই দায়ী করছে, কিন্তু আপনি তো কিছুই কইলেন। তার বাবার মৃত্যুর কারণ হিসাবে সে আমারে দায়ী করছে, এইটা নিয়ে আমি ভাবতাছি না। আমার ভয়টা অন্যদিকে। আপনার আবার কিসের ভয়? আমরা কি কম লোক আছি? কেউ লাগতে আইলে আগ যেমন চিত্রে সবলা বানায় ফেলায় না, অমনে বানায় দেয়। আমার সাথে থাইকা তোর বুদ্ধি হয় নাই। দিন দিন তোরে দেখলে আমার একটা জন্তু মনে হয়। সে কি বলছে? সে যে কথাটা বলছে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। সে বলছে মৃত্যুর আগে নাকি তার বাবা এই এলাকার মানুষের দেখভালের দায়িত্ব তার হাতে নাকি অর্পণ করে দিয়ে গেছে। ইলেকশন করবো, করুক। অগ ওয়ার্ড বাদ দিয়ে আপনি আরো 8টা ওয়ার্ডের মেম্বার করছে চেয়ারম্যান। আর তাছাড়াও তো একটা মাইয়া মানুষ, এটা মাইয়া মানুষের কোনো টাইম আপনার আছে? নাই তো। এক কাজ কর, ওই ওয়ার্ডের মোল্লাবাড়ির লোকদের খবর দে। ওই মোল্লাবাড়ি থেকে একজন ক্যান্ডিডেট দাঁড় করাই দিই, শূন্য পদে তাড়াতাড়ি একজনকে দাঁড় করাই দেই। তারপর ওই মাইয়ার সাথে দ্বন্দ্ব লাগবে, মানে ওই ওয়ার্ডের জনগণ 2 ভাগ হয়ে যাবে। আর 2 ভাগ হয়ে গেলেই আমার শক্তি সেখানে আরো স্ট্রং হবে। আপনি আসলেই একটা বস। আপনার মাথায় কত ব্যাপার স্যাপার থাকে, বুঝলো? আমি কালকেই কথা কইতেছি, আপনি টেনশন নিয়েন না। মাইয়াটা অনেক সুন্দর। আপনারা জানেন কিছুদিন আগে আমার বাবা মারা গেছেন।
আমার বাবা মারা যাওয়ার আগে বারবার করে আমাকে আপনাদের কথাই বলে গেছেন। আমাকে বারবার করে বলে গেছেন আমি যেন আপনাদের সেবা করি, আমি যেন গ্রামের এবং গ্রামবাসীর সকল চাওয়া পাওয়াতে লক্ষ্য রাখি। আপনাদের যে কোনো সহযোগিতা, যে কোনো মানসিক এবং সার্বিক সহযোগিতার উন্নয়নে আমি যদি থাকতে পারি আপনাদের পাশে, যতটুকু সম্ভব আমি থাকব। আমি কথা দিচ্ছি আমি থাকবো আপনাদের পাশে। মা কোহিনূর, তোমার বাবাকে আমরা সবাই ভালোবাসতাম, সম্মান করতাম। তিনি মারা যাওয়ার পর থেকে এই ওয়ার্ডের মেম্বার পদটা খালি। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমাকে মেম্বার পদে দাঁড়া করিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব। আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি রাজনীতি করতে পারবো না। সমাজের উন্নয়নে যতটুক আমার থাকা সম্ভব, যতটুক আমি করতে পারবো ঠিক ততটুক আমি অবশ্যই করব। এই গ্রামের জন্য করব, গ্রামের মানুষের জন্য করব, কিন্তু রাজনীতি আমি করব না। তুমি ছাড়া আমাদের যোগ্য আর কেউ নাই। আপনাদের একটা পরামর্শ দিই। কি মা বলো? মোল্লাবাড়ির বউ, মোল্লাবাড়ির ঝি কিংবা মোল্লাবাড়ির যে কোনো পুরুষ সদস্য মেম্বার আসনে কিন্তু দাঁড়াতে পারে, কারণ মোল্লাবাড়ির সব সময় গরিব দুঃখীদের পাশে থাকে, গরিব দুঃখীদের কষ্টের কথা ভাবে, গরিব দুঃখীদের ভালোর কথা ভাবে, মানুষের ভালোর কথা ভাবে। তাই আমরা চাইলেই মেম্বার আসনে মোল্লাবাড়ি কাউকে রাখতে পারি। কোহিনূর মার কথায় যুক্তি আছে, কি বলেন আপনারা সবাই? আপা, এসব আপনি কি বললেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আপনি যদি মেম্বার না হন তো এই বাড়িতে একটা লোকও তো আসবো না, এই বাড়ির সম্মানও তো থাকবো না। চেয়ারম্যান খুব দুষ্টু লোক। সে ভেবেছিল আমার বাবার মৃত্যুর পর আমার বাবার জায়গায় হয়তো আমি দাঁড়াবো, মেম্বার আসনে হয়তো বা আমি দাঁড়াবো, আর তখন সে মোল্লাবাড়ি কাউকে সেখানে দাঁড় করাবে এবং মোল্লাবাড়ির সাথে আমার বিভেদ সৃষ্টি করবে, যার কারণে আমাদের ভেতরেই একতা নষ্ট হবে। আর আমি কখনোই এই সুযোগ কাউকে দিতে পারি না, চেয়ারম্যানকেও না। আপনি তো সেটাই করলেন। চেয়ারম্যান যে মোল্লা বাড়ি থেকে মেম্বার বানাতে বললো, আপনি তো সেই বাড়ির লোককে মেম্বার বানাতে বললেন। আমি যদি এখন মেম্বার আসনে দাঁড়াই, মোল্লাবাড়ির কেউ যদি এখন মেম্বার আসনে দাঁড়ায়, তাহলে তো আমাদের মধ্যেই ঝামেলা হবে, হবে না? চেয়ারম্যান আসলে সেটাই চাচ্ছে। চেয়ারম্যানের সাথে তখন মোল্লাবাড়ি কেউ একজন লিয়াজো করবে, তখন আমাদের মধ্যে আরও বেশি ঝামেলা সৃষ্টি হবে। আর এখন পুরোপুরি চেয়ারম্যানের নজর আমার উপর আছে। এখন নির্বাচন না করাটাই বেটার। যদি আমি নির্বাচন করি তাহলে ঝামেলা কমবে না, বাড়বে। নির্বাচন না করলে বরং আমি নিজের মনের মতো যেভাবে কাজ করে যাচ্ছে সেভাবে কাজটা চালিয়ে যেতে পারবো। চেয়ারম্যান, তোমার ষড়যন্ত্রে আমি আমার বাবাকে হারিয়েছি। এত সহজে তো আমি তোমাকে ছাড়বো না। বুঝলো? জি। মায়াটার নাম ছিল কি? মেম্বার ভাইয়া? হ্যাঁ। কোহিনূর। কেন, আবার কি হলো? মাইয়াটারে আমি বুঝতে পারতাছি না, তার গতিবিধি আমি ধরতে পারতাছি না। এত শিক্ষিত মেধাবী একটা মাইয়া, তার জনপ্রিয়তা তো অনেক, কিন্তু সে মেম্বার নির্বাচনটা করবে না, এইটা আমি মানতে পারতাছি না। তো ভালো হয়েছে। ধরেন ওর বাপরে মারার আগেই মরে গেল। হ্যাঁ। ওই ইলেকশনে খাওয়ানোর আগেই মারছে, পলাইছে। হ্যাঁ। আমি কত উপকার হলো না? ধরেন অ্যাকশন খরচা বেঁচে গেল। এত সহজ না বিষয়টা। যে মাইয়া হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের হাত থেকে বাপের সময়টা উদ্ধার করে নিয়ে যায়, যে মাইয়া বাপের লাশের সামনে ঘোষণা দেয় তার বাপ নাকি মৃত্যুর আগে তারে বইলা গেছে এলাকার মানুষের দেখভাল করার জন্য, সে মাইয়া সহজে মাঠ ছাড়বো এটা আমার বিশ্বাস হয় না। যাই হোক, তুই লোক লাগাই দে, তার খোঁজ খবর আমারে জানা। বলা তো যায় না কোথাকার পানি কোথায় গড়ায়। এটা আপনি ঠিকই কইছেন। না না, আপনাদের দাঁড়াতে হবে না, আপনারা বসুন সবাই।
প্রিয় গ্রামবাসী, এতদিন আমার বাবা আপনাদের মেম্বার, তিনি এই চেয়ারটায় বসে আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আজকে আমি আপনাদের মেম্বার সাহেবের মেয়ে কোহিনূর, আপনাদেরই মেয়ে, বাবার এই চেয়ারে বসে আপনাদের সাথে বিভিন্ন কর্মসূচি নিয়ে একটু কথা বলতে চাই। ঠিক আছে মা, বলো। বেলাল ভাই, আপনাকে প্রতিটি ওয়ার্ডের হতদরিদ্র এবং বেকারদের যে একটা লিস্ট করতে বলেছিলাম, সেই লিস্টটা কি করেছিলেন? জি আপা, লিস্ট আমি করেছি। আচ্ছা, তাহলে 1 নং ওয়ার্ডের লিস্টটা কি আমাকে একটু জানাবেন? আপা, বিধবা নারী, স্বামী পরিত্যক্ত নারী এবং যেসব মায়েদের সন্তানরা দেখাশোনা করে না, সেসব সংখ্যা হচ্ছে 16 জন। আর যারা কোনো মতো পড়ালেখা করছে কিন্তু বেকার, তাদের সংখ্যা হচ্ছে 22 জন। আর যাদের পড়ালেখা আছে, আয়ে পাস কিন্তু বেকার, তাদের সংখ্যা হচ্ছে 45 জন। ভালো কথা। মনে রাখবেন, আমরা সমাজ পরিবর্তনের যে লক্ষ্যে মাঠে নেমেছি, সেই লক্ষ্যে যেন এলাকাবাসী তাদের অংশগ্রহণ এবং সহযোগিতা আমাদের সাথে থাকে। আচ্ছা আপা, আপনি লিস্ট দিয়ে করবেনটা কি? কি করতে চাইতেছেন বলেন তো? প্রথমত, গ্রামের যারা বিধবা, হতদরিদ্র কিংবা স্বামী পরিত্যক্ত আছেন, তাদের যদি গোয়ালঘর না থাকে কিংবা রাখার মতো কোনো জায়গা না থাকে, তাহলে তাদেরকে আমরা একটি করে ছাগল দিব। আপা, বেয়াদবি নিয়ে না, একটা কথা বলি। এই যে আপনি ছাগল দিবেন, এই ছাগল তো 2 দিন পরে আমরা বেঁচে খাবো। সেই ছাগল বিক্রি করতে পারবে না, কারণ ছাগলের পুরোপুরি মালিকানা আমাদের হাতে। বছর শেষে এই ছাগলগুলো থেকে যে বাচ্চা উৎপাদন হবে, সেই বাচ্চাগুলো বিক্রি করে যে মূলধন পাবো, সেই মূলধনের 3 ভাগ হবে। 3 ভাগের 1 ভাগ সেই লালন পালনকারীদের দিব এবং বাকি 1 ভাগ সেই লালন পালনকারীদের দিব, কিন্তু সেই ছাগলগুলোর সেবার জন্য, তাদের সুস্বাস্থ্যের দিকে খেয়াল রাখার জন্য, এবং খাবার যাবতীয় যা লাগে সেখান থেকে তারা খরচ করতে পারবে। বাকি যে 1 ভাগ থাকবে, সেই 1 ভাগ আমরা নিব এবং সেটা দিয়ে আমরা নতুন ছাগল কিনবো। নতুন ছাগল কিনে আমরা নতুন কোনো মানুষকে দিব, যারা আসলে ছাগলটি লালন পালন করবে। আর যাদের গরু রাখার জায়গা আছে, তাদেরকে আমরা একটি করে গাভী দিব। এভাবে আমাদের সমাজের প্রতিটি ঘরে প্রাণী সম্পদ বেড়ে যাবে। এবং যারা লেখাপড়া জানেন এবং লেখাপড়ার সাথে শারীরিক পরিশ্রম করতেও জানেন, তাদেরকে আমরা একটি করে ইলেকট্রিক ভ্যান দিব। সেই ইলেকট্রিক ভ্যান চালিয়ে তারা প্রতিদিন আমাদের কাছে 110 টাকা করে জমা দিয়ে যাবে। সেই 110 টাকার 100 টাকা প্রতি 300 দিনে 30,000 টাকা করে হবে। যেই 30,000 টাকা দিয়ে তাদের ভ্যানের টাকা পরিশোধ হয়ে যাবে। তখন আমাদের মালিকানা থেকে তারা মালিক হয়ে যাবে এবং বাকি থাকে 10 টাকা। সেই 10 টাকা সেই ভ্যান চালক এবং ভ্যানের ক্ষয়ক্ষতিতে ব্যবহার করা হবে। আমরা প্রতিটি শিক্ষিত বেকারদের নিয়ে 5 জন করে একটি টিম করব এবং সেই টিমগুলোকে আমরা একটি করে পুকুর লিজ করে দিব। সেই পুকুর লিজে আমরা মাছের পোনা, মাছের খাদ্য সরবরাহ সব করব এবং তাদের প্রশিক্ষণও করে দিব। প্রতি 4 মাস পর সেই মাছের পোনাগুলো যখন মাছ হবে, সেই মাছগুলো আমরা বিক্রি করব। বিক্রি করে যে টাকা আসবে, যে মুনাফাটা আসবে, সেই মুনাফার 4 ভাগ হবে। 4 ভাগের 3 ভাগ আমরা সেই টিমকে দিয়ে দিব এবং বাকি 1 ভাগ সেই ভাগ আমরা নিব এবং সেই 1 ভাগ দিয়ে আমরা নতুন মাছের পোনা কিনবো এবং সেই নতুন মাছের পোনা আমরা আবার নতুন টিমকে দিয়ে দিব। কোনো অবস্থাতেই আমাদের দেয়া ছাগল, গরু, ভ্যান কিংবা মাছ কোনো কিছুই তারা বিক্রয় কিংবা বিনিময় করতে পারবে না। আচ্ছা আপা, একটা জিনিস বুঝে পাইতেছি না, এত ঝামেলা করার চেয়ে এদের সবাইকে নগদ টাকা দিয়ে দিলে তো পারেন না। নগদ টাকা যদি আমরা তাদেরকে দিই, তাহলে কিন্তু তারা সঠিক কাজে নাও ব্যবহার করতে পারে। তাই তাদের টাকা না দিয়ে সঠিক উপায়টা যদি আমরা বলে দিই, তাহলে সকলেই স্বাবলম্বী হতে পারবে, নিজের মতো সঠিক জায়গায় টাকাটা ব্যয় করতে পারবে। আমাদের সামাজিক অবক্ষয়ের পেছনে কিন্তু অন্যতম মূল কারণ হচ্ছে মাদক। আর মাদকের সবচেয়ে বেশি আসক্ত হয় তরুণরা। তাই তরুণদের মাদক থেকে দূরে রাখার জন্য, সুস্থ থাকার জন্য আমাদের তাদের অন্য একটা জায়গায় ব্যস্ত রাখতে হবে। তাদেরকে খেলাধুলায় ব্যস্ত রাখলে তারা মাদক থেকে দূরে থাকবে। ধীরে ধীরে আমরা আরো কর্মসূচি গ্রহণ করব। তবে যে কর্মসূচিগুলো আমরা আপাতত গ্রহণ করেছি, সেগুলো সুষ্ঠুভাবে পালন করার ব্যবস্থা করতে হবে।
তাহলে আপনারা কালকেই আপনাদের কর্মসূচিগুলো গ্রহণ করুন। আপনারা অনুমতি দিলে আজকে আমাদের এই সভা এখানে শেষ করতে চাই। ধন্যবাদ। ঠিক আছে মা, তুমি ভালো থেকো। জি। আপা, আপনার প্ল্যান তো আমি কিছুই বুঝতেছি না। না মানে আপনি মেম্বারিও করলেন না, আবার মানুষের পিছনে এত টাকা খরচ করতেছেন কিসের জন্য? আচ্ছা, চেয়ারম্যান ইলেকশনে আর কতদিন বাকি আছে? সে তো 4-5 মাস। ঠিক আছে, আমরা যেভাবে কাজ করছি ঠিক সেভাবে কাজ করে যাব। আর বেলাল ভাই, তোমাকে তো নির্দেশনা দেয়াই আছে, তুমি তোমার নির্দেশনায় ঠিকঠাকভাবে কাজগুলো করে যাও। আর আমি আমার লক্ষ্যে একদম স্থির আছি। দাদিমা, কি হয়েছে আপনার? জ্বর। জ্বর? ও মাই গড, অনেক জ্বর তো, গায়ে পুড়ে যাচ্ছে। তাই নাকি? বেলাল ভাই, তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আসো। আচ্ছা ইমার্জেন্সি। আচ্ছা, আমি এখনই যাইতেছি। সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ডাক্তার আসুক, ডাক্তার ওষুধ দিক, সব ঠিক হয়ে যাবে। সব আসে। বসেন ডাক্তার সাহেব। ওনার জ্বর এসছে অনেকদিন ধরে। অনেক জ্বর? জি। তো অনেক সমস্যা, তো অনেক অনেক ওষুধপত্র, অনেক কিছু লাগবে। আচ্ছা, কোনো সমস্যা নেই, যা টাকা পয়সা লাগবে সব আমি দিব। আপনি শুধু কি কি ওষুধ লাগবে সেটার ব্যবস্থা করুন। দাদিমা, আমি তাহলে আসি আজকে। চেয়ারম্যান সাহেব, আপনি এইখানে, আর আমি আপনার খুঁজে বেড়াচ্ছি কোন জায়গায় কোন জায়গায়। বিষয়টা কিন্তু আমার মোটেই ভালো লাগতেছে না। কোন বিষয়? কোহিনুর মাইয়ারা কৃষকের লাগে খেতে নাইমা কাম করতেছে, ধান কাটতে দেয়, ধানের আটি বেঁধে দেয়, আবার কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে লয়ে যায়। শোনেন, ওর জনপ্রিয়তা যেমনি দিন দিন বাড়তেছে, সামনে ইলেকশনে কিনা আপনার একটা ঝামেলায় ফেলাই দেওয়া কথা। তোর ওই প্যান প্যানে নিতে মাছটা আদারটা খাইতে হয়ে খাইলো না। দেন, এটা আমি ঠিক করে রাখ। শোন, তোর একটা জ্ঞানের কথা, মেয়ে মানুষের চরিত্রটা হইতেছে অনেকটা কাছের মতো। কাজ যেমন একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না, মেয়ে মানুষের চরিত্রে যদি একটা দাগ লাগাই দেওয়া যায়, সেই দাগ তুই সারা জীবন ঘষেও আর বুঝতে পারবি। বিষয়টা সহজ করে দেন না, এত কঠিন করলে বুঝবো কেমন? কোহিনুর বাসায় কি কার সাথে থাকে? ও তো একলাই থাকে। তার সাথে কেউ থাকে না? হ্যাঁ থাকে, বেলাল। বেলাল ছেলে নামে? ছেলে। তাইলে একটা বিবাহযোগ্যা মেয়ে, তার সাথে একটা টকবগে তরুণ থাকে, একই বাসায় থাকে। হ্যাঁ, তাদের ব্যাপারে জনগণ কিছু ভাবতে পারে না? আমি কিছু বুঝি না। তাদের সম্পর্ক যাই হোক, জনগণ যা ভাবার কথা সেটা ভাবাইতে হইব। আমি বুঝছি, আমি বুঝে গেছি। এমন দাগ লাগামো কোনো ডিটারজেন্ট তো তার না। তাহলে বসে আসছ কেন? যা, দেখতেছি আমি, দেখতেছি বিষয়। কাটা ওটা কাটা, হ্যাঁ, সব কথা বুঝাই দিতে হয়। খায় আর ঘুমায়, মাসে মাসে আমার কাছে গুনে গুনে বেতন নেয়, মাথার মধ্যে গোবর ভরা, গায়ে আছে খালি মাংস। আল্লাহ যারা মাংস দেয় তারা আবার বুদ্ধি কম দেয়। এই মাস, তোর নাম কি? আজকে থেকে তোর নাম দিলাম কোহিনুর।
আপা, কই নূর আপা? এদিকে আসেন, বাইরে আসেন। কি হয়েছে ভাই? বাজারের সমস্ত ব্যবসায়ী চেয়ারম্যানের বিরুদ্ধে আপনার কাছে বিচার নিয়ে আসছে। চেয়ারম্যানের বিরুদ্ধে বিচার আনলে মানে এই বিচার আমি কিভাবে করব? আর বললেন না আপা, চেয়ারম্যানের লোকজন বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীর কাছ থেকে যে যেভাবে পারতেছে 200, 400, 500 চাঁদা নিতেছে। তো আপনারা এই বিষয়টি চেয়ারম্যানের সাথে শেয়ার করেননি? আপা, চেয়ারম্যানের বহুবার জানাইছি কিন্তু কোনো লাভ হয়নি, তাতে উল্টা আমাদেরই ক্ষতি হয়েছে। কি করছে উনি অন্য দল পাঠিয়ে আগে দিতাম 100 টাকা করে, এখন সেখানে 500 টাকা করে চাঁদা দিতে হয়। আপা আপনি চিন্তা করেন, আমরা যদি 500 টাকা করে চাঁদা দিই তাহলে আমরা সংসার কিভাবে চালাই? কিন্তু দেখুন, এটা তো রাজনৈতিক বিষয়, এটা নিয়ে তো আমি কথা বলতে পারি না, একদমই পারি না। আপা, চেয়ারম্যানের দায়িত্ব নেবেন না, কোনো সমাধানও করে দেবেন না, তাইলে আপনার গরু ছাগল ভ্যান দিয়ে আমরা কি করবো? সব কিছু ফেরত দেওয়া যাবো। ঠিকই বলছে আপা, সাফ সাফ একটা কথা বলে যায়, ওই চেয়ারম্যান আমরা মানি না। কি বলেন আপনারা? ওই চেয়ারম্যান মানি না। আজ থেকে আপনি আমাদের কোহিনূর চেয়ারম্যান। কি বলেন আপনারা? আপনি এই চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। কি বলেন? কোহিনূর আপার 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, কোহিনূর আপার 2 নয়ন। আচ্ছা, আপনারা থামেন। ঠিক আছে, আপনারা যেহেতু এত করে চাচ্ছেন, আমি আপনাদের কথা রাখবো, কিন্তু আপনাদের কথা দিতে হবে এবং এই কথাটা পুরো গ্রামে ছড়িয়ে দিতে হবে। এই গ্রামে আর একবারও চাঁদাবাজি হবে না, চাঁদাবাজি বন্ধ। আর যদি কেউ চাঁদাবাজি করতে আসে তাকে প্রতিহত করবেন। যদি কেউ লাঠি নিয়ে আসে, আপনারাও লাঠি দিয়ে তার প্রতিবাদ করবেন। বুঝতে পারছি আপা, বুঝতে পারছি। তার মানে চেয়ারম্যান যেভাবে আমাদের আঘাত করতে আসবে আমরা উল্টা সেভাবে প্রতিবাদ করব। কি বলেন? ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমরা আপনি আমাদের আজ থেকে চেয়ারম্যান, কোহিনূর চেয়ারম্যান, আমরা এটা এলাকায় প্রচার করতে থাকি, না কি বলেন আপনারা? চলেন। কোহিনূর আপার 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, কোহিনূর আপার 2 নয়ন। মানুষের ভাগ্য বদলে যেতে হবে বহু দূর, দু চোখে অসীম স্বপ্নে। কোহিনূর, 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 কোহিনূর আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কোহিনূর আপার 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, কোহিনূর আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। প্রিয় এলাকাবাসী, সবাই আমার সালাম নেবেন। আমি কোহিনূর, আপনাদের মেয়ে, আপনাদের বোন। আমি কথা দিচ্ছি, আপনারা যদি আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান আসনে জয়যুক্ত করেন, তাহলে আমি এই এলাকার সকল রাস্তার উন্নয়নে কাজ করব এবং এই এলাকার সকল বেকারত্ব দূর করব। তার সাথে সাথে এই এলাকার সকল নারীর সুস্বাস্থ্যের ব্যবস্থা আমি করব। আজকে তাহলে তোমাদের ফাইনাল খেলা, না? জি। তোমাদের দলের নাম কি আর তোমাদের দলের নাম কি? আমার দলের নাম হচ্ছে সাইলেন্ট কিলার। তোমাদের? আমাদের দলের নাম টাইগার স্পোর্টিং ক্লাব। আচ্ছা, তাহলে কাদের আগে বল দেব? জুনিয়রদের। ঠিক আছে, শুরু করা যাক তাহলে। বেস্ট অফ লাক, ভালো করে খেলবে আর জিততে হবে, সবারই জিততে হবে। হারলে হেরে যাওয়া যাবে না, হার মানে আরেকটা জিত। রাজনীতির ফন্দি এটে সন্ধি খোঁজে তারা, বেকার ছিল বেকারি রবে যুবকেরা। মানুষের ভাগ্য বদলে যেতে হবে বহু দূর, দু চোখে অসীম স্বপ্নে। আজকে তোমরা যারা জিতেছো, যে দল জিতেছো, তাদেরকে অভিনন্দন জানাই। আজকে খেলায় যে দল হেরে গেছো, তারা কিন্তু কেউ হারোনি, তোমরা আগামীর বিজয়ী। কারণ প্রতিটা হারের পেছনে একটি বড় জিত থাকে, আর একটি জিতের পেছনে হাজার হাজার হার থাকে। প্রতিটা হার আমাদের শক্তি, আমাদের অনুপ্রেরণা, আমাদের উৎসাহ। তোমরা পড়ালেখার পাশাপাশি সুস্থ থাকার জন্য শারীরিকভাবে এবং মানসিকভাবে খেলাধুলা করবে।
আর তোমাদের যদি খেলার প্রয়োজনে কোনো বল, কোনো ব্যাট কিংবা যাই প্রয়োজন হয় না কেন, তোমরা শুধু আমাকে বলবে, খেলার সব সরঞ্জামের ব্যবস্থা আমি নেব, ঠিক আছে? বিজয়ী দলের জন্য আমার কথাই স্পষ্ট। আমি চেয়ারম্যান ছিলাম, সরকার থেকে অনেক সুযোগ সুবিধা গ্রহণ করছি এবং সেই সুযোগ সুবিধা কিন্তু তোমরাও ভোগ করছো না? আর আবার যদি চেয়ারম্যান না হইতে পারি, যদি নির্বাচনে হাইরা যাই, আমি বিপদে পড়ে যাব, তোমরাও কিন্তু বিপদে পড়ে যাবা। তাই নিজেদের স্বার্থে আমার জিতাইতে হইব, ঠিক আছে? কিরে, চেহারাটা এমন পেঁচার মতো করে রাখছিস কেন? চুরি ঘুরে ধরা পড়ছো? কি যে কর না, আমার কোহিনুর মাইয়াটার মতো কিন্তু ভালো থাকতেছে না। আমি তো জানি, নাটক ফটক বাদ দিয়া সরাসরি যা বলার বল। এই মুহূর্তে মাইয়াটা কি করতেছে? কোহিনুর ওয়ার্ডে সবাই হলে মিটিং বইছিল। হ্যাঁ, সবার মধ্যে গরু দেয়, ছাগল দেয়, আমি আসলে ঠিক বুঝতেছি না। ছাগল গরু বিতরণ করতেছে না, লাভ নাই। যখন ওই মাইয়া কোনো একজন ভোটারে ছাগল দান করবে, সেই ভোটার তো মনে করে যে তার জন্য দোয়া দুরুজ পড়তে পড়তে এমন একটা ভাব করবে যে এখনই ওই মাইয়ারা জান্নাতে পাঠায় দিবে। তারপর কি করবে? ছাগল পায়া সে অলস হয়ে যাবে, কিছুদিন বৈশা বৈশা খাবে, তারপর অভাবে পড়বে। অভাবে পড়ার পর ছাগলটা বেচা দিবে। বেচা দেওয়ার পর মলমূত্রের সাথে যেভাবে মলমূত্র ভুলা যায়, ওই মাইয়ার দানও সব ভুলা যাবে। এইটাই হচ্ছে আমাদের চরিত্র, বুঝতে পারছস? আপনি তো আমাকে কোনো কথারই গুরুত্ব দেন না। মায়েরা কিন্তু শিক্ষিত, নিশ্চয়ই ওর অন্য কোনো প্ল্যান আছে। ওই মাইয়া শিক্ষিত, তার কিছু প্ল্যান আছে, এটা আমি জানি। আমারও কিন্তু কাউন্টার প্ল্যান আছে। কি? নির্বাচনের আগের রাতে আমরা প্রত্যেকটা ভোটারের বাড়ি বাড়ি যাব, যায়া হাতটা টান দিয়া ধরবো, ধইরা এখানে 2000 টাকা দিয়ে বন্ধ করে দেব। চকচক টাকা দেখা ওই যে মাইয়া ছাগল দিছিল না, সেটা ভুলে যাব। আর এই দেশের মানুষ বেশি দিন কোনো কিছু মনে রাখে না। যাই হোক, তুই এখন উত্তরপাড়া বাজারে যা, বাজার থেকে কালেকশনটা নিয়ে আয়, একটু বেশি করে নিয়ে আসিস। জনগণে টাকা দেব, টাকা কোত্থেকে পাবো? জনগণের কাছ থেকে আবার খামসায় খামসায় জোগাড় করতে দিব, ঠিক আছে? এইটাই হচ্ছে বুদ্ধি। যা। আচ্ছা, আমি যাইতেছি। আল্লাহ, মাইয়াটারে তুমি হেদায়েত করো। যাই হোক, তোমাদের যে কথা আমি বলতেছিলাম, আপনারা দেখছেন চেয়ারম্যান এনে সবাই নিয়ে মিটিং করতেছে। দেখাচ্ছি তার মিটিং। দিনকাল কিন্তু খারাপ, একজন আরেকজনের সহযোগিতা করতে হবে। ভাই সব, আপনারা সবাই আমার কথা শুনুন। আপনারা কারো মিথ্যা আশ্বাসে বিশ্বাস করবেন না, কারো মিথ্যা আশ্বাসে আপনারা বিশ্বাস করবেন না। এই যে দেখুন, আপনাদের রাস্তায় জলাবদ্ধতা, এর কারণ কি? এর জন্য দায়ী কে? এই কাজ করার কথা ছিল কার? আপনাদের সাবেক চেয়ারম্যানের, কিন্তু তিনি করেননি। আমার বাবা, আপনাদের মেম্বার সাহেব, এই রাস্তা ঠিক করতে চেয়েছিলেন, আপনাদের এই জলাবদ্ধতা দূর করতে চেয়েছিলেন, কিন্তু আফসোস তিনি করে যেতে পারেননি। কিন্তু তার স্বপ্ন আমি, তার মেয়ে কোহিনুর পূরণ করতে চাই। আপনাদের এই রাস্তা, আপনাদের জলাবদ্ধতা সবকিছু দূরীকরণের দায়িত্ব আমি নিব। আপনারা সবাই এই নির্বাচনে আমাকে আনারস মার্কায় ভোট দিন। আপনার আমার মার্কা কি? এলাকাবাসীর উন্নয়ন, মানুষের ভাগ্য বদলে যেতে হবে বহু দূর।
দিবেন? আনারস মার্কে ভোট দিবেন কিন্তু। হ্যাঁ দেব। তুমি দিবা আনারস মার্কে ভোট? হ্যাঁ দেখি আনারস মার্কে ভোট দিও। আসসালামু আলাইকুম। আরে চেয়ারম্যান সাহেব কি রেট কে ফেলাইবো? আমরা চেয়ারম্যান সাহেব। দেখি একটু প্র্যাকটিস করি। যাবো না তো? এটা ভালাই। হ্যাঁ এই যে না উঠে তার মানে নির্বাচন আমি জিতবো এবার না? পাক্কা খেলোয়াড়। একটু দিয়ে দেখ হ্যাঁ প্রিয় এলাকাবাসী সবাই আমার সালাম নেবেন। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি গোপন এক সূত্রে খবর পেয়েছি একজন দুর্নীতিপরায়ণ মানুষ আপনাদেরই সাবেক চেয়ারম্যান, তিনি টাকার বিনিময়ে জনগণের কাছ থেকে ভোট কিনছেন। আপনারা কি টাকার বিনিময়ে আপনাদের ভোট বিক্রি করবেন, নাকি টাকার বিনিময়ে আপনারা আপনাদের বিবেক বিক্রি করবেন? আপনারা আপনাদের বিবেককে জাগ্রত করে একজন সঠিক মানুষকে ভোট দান করবেন। আমি কোহিনূর আসন্ন নির্বাচনে আমি চেয়ারম্যান আসনে দাঁড়িয়েছি। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি আপনাদের এবং আপনাদের গ্রামের সকল উন্নয়নে কাজ করব। কোহিনুর আপার উন্নয়ন, এলাকাবাসীর উন্নয়ন। কোহিনুর আপার মার্কা কি? এলাকাবাসীর মার্কা কি? এলাকাবাসীর উন্নয়ন। কোহিনুর আপার মার্কা কি? আনারস আনারস। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আপনারা জানেন আমি আপনাদের চেয়ারম্যান, কিন্তু অনেক দুঃখ নিয়ে আমি আপনাদেরকে জানাইতেছি আপনাদের জন্য আমি অনেক কিছু করার চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই। তাই আমি আরেকবার নির্বাচন করার জন্য, নির্বাচিত হওয়ার জন্য আবার নির্বাচনে দাঁড়াইছি। এই যে ছোট ছোট ছেলে মেয়েরা তোমরা যে স্কুলে যাও, লেখাপড়া করো, তোমাদের লেখাপড়া করার খাতা কলম পেন্সিল এগুলো কিনতে হবে না। চাপা মারেন, এর আগেও তো চেয়ারম্যানই ছিলেন, কি করছেন আমাদের জন্য? কিছুই তো করেননি। এই কি বলে এগুলা? হ্যাঁ কি বলে? আপনার এই পাশের চামচাটা অনেক খারাপ, আমাকে স্কুলে যাওয়ার সময় ডিস্টার্ব করে। এই এরা তো আমার ভোট দিবে না। এই এদের কি কিছু টাকা পয়সা দেশ নাই? কত দিছো? 100 করে দিছো সবাই। আপনাদেরকে 100 টাকা করে দেওয়া হয়েছে না? তোরা ভালোই আছিস না? হ্যাঁ আছি তো। হ্যাঁ থাকবি তো। শুনলাম তোরা নাকি জানি মেম্বার বাড়িতে খুব যাতায়াত বাড়াই দিছিস। হ্যাঁ যাই তো। যাবি না কেন? যাবি তো। এরকম সুন্দর থাকলে না যায় উপায় আছে? আর তাও বেলাল ওর নামে তো যা শুনতেছি ওই নাকি কোহিনুর লাগে পুরা একদম ফুষ্টি নষ্টির আসমানে গেছে গিয়ে। হন তোকে এইসব কাম কাজের লেগা এলাকায় মুখ ধাইতে পারি না, বুঝছো? তুই তো আলা চেয়ারম্যানের চাম। এই বেটা চাম চাম করছ কে বেটা? আমি তো যা সত্যি এটাই করতেছি নাকি? আরে ভাই বলো না যে আমি চেয়ারম্যান ফোন করেছি। ওসি সাহেবের বলো আমি ফোন করেছি। কি বললা? ওসি সাহেব আমার সাথে কথা বলতে চাচ্ছে না? আচ্ছা ঠিক আছে রাখো। এই তো কি হয়েছে? হ্যাঁ রাখনিতে বসছিস? গেছিলাম কোহিনুর শরীরে দাগ লাগাইতে, ওরা গণধোলাই দিয়ে আমার শরীরের মধ্যে দাগ লাগাই দিছে। তোরে গণধোলাই দিচ্ছে না? একটা লাইন ছাড়বো না। এই সামনে নির্বাচন, ওই পর্যন্তই বাইসা থাকবো, এরপরে আমি সব শেষ করে ফেলাম। আপনার কিছু করার লাগবো না, আমার বাপের শাস্তি আমি পাইছি। আমরা চেয়ারম্যান সাহেব ইলেকশন আপনি দিতে পারবেন না। কি বস? এলাকাবাসী সবাই মুখে মুখে কোহিনুরের নাম উঠতে গেছে, অনেক সময় চেয়ারম্যান ডাকা শুরু করে দিয়েছে অলরেডি। আপনি ভালো থাকেন। বাপলা অনেক নুন খাইছি, আপনার একবার শেষবার মতো সতর্ক করে দিয়ে মা আমি যাই। এই দেখ না আমার অবস্থা তো খারাপ। আমি এই সম্মতি আর নাই।
আর ওসি সাহেব আমার ফোন ধরতেছে না, দিব আমি পারবো না, আমার বাপ মা গো। যা যা মর। আমার অবস্থা কি সত্যি সত্যি খারাপ হয়ে যেতেছে। জনগণ তো এখন তো আমার অফিসে বসে আড্ডা দেয় না, লোকজন কমে যেতেছে। গণ্যমান্য যারা ছিল তারা তো আমার ফোনও ধরে না। হ্যাঁ, তারা বুঝে আগাম খবর পাই গেছে আমি নির্বাচন হয়ে গেছে না। নতুন সাল চালতে হবে, টাকা ছাড়তে হবে, ইনভেস্ট করতে হবে। নির্বাচনে জিতলে শুধু আসলে সঙ্গে উদ্ধার করবো, এটাই হবে এখন আমার শেষ পলিসি। সম্মানিত এলাকাবাসী, ভৈরব ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করছি। আমি নির্বাচন কমিশনার সাইদুর রহমান। আজকের এই নির্বাচনে 352 ভোট পেয়েছেন ট্রাক মার্কা পদপ্রার্থী টুটুল চৌধুরী এবং 25,780 ভোট পেয়েছেন আনারস মার্কা পদপ্রার্থী কোহিনুর। আমি বেসরকারিভাবে কোহিনুরকে ভৈরব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘোষণা করলাম। প্রিয় এলাকাবাসী, আজকে আমার যে বিজয়, সেই বিজয় শুধু আমার না, এই বিজয় শুধুমাত্র আপনাদের বিজয়। আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত না করতেন, আজকে হয়তো আমি চেয়ারম্যান হতে পারতাম না। আমার বাবার স্বপ্ন ছিল আপনাদের এই গ্রাম এবং গ্রামের মানুষের সেবা করা, গ্রামের রাস্তার উন্নয়ন করা, বেকারত্ব দূর করা, গ্রামের সকল মানুষ যেন স্বাবলম্বী হয় সেই দিকে খেয়াল রাখা। আমার এই আজকের শুভ দিনের জন্য শুধু যে আমার বাবাই আমার সাথে আছেন তা কিন্তু না, আপনারা যে শুধু সাথে আছেন তা কিন্তু না, আমার সাথে আরো একজন মানুষ আছেন যিনি না থাকলে হয়তো বা আজকে আমি চেয়ারম্যান হতে পারতাম না, আপনাদের কোহিনুর চেয়ারম্যান হতে পারতাম না। তিনি কে? তিনি আপনাদের সাবেক চেয়ারম্যান। তিনি যদি দুর্নীতি না করতেন আপনারা বুঝতে পারতেন না আপনাদের সাথে কি দুর্নীতি হচ্ছে। আপনাদের মাথায় ভুল ধারণা ঢোকানো হচ্ছে, উন্নতির কথা বলে উন্নতি করা হচ্ছে না। তাকে আমি আজকে আমার এই বিজয়ের দিনে ধন্যবাদ জানাতে চাই। আমরা দেখেছি গত কয়েক বছরে অনেকেই চেয়ারম্যান পদে আসে, অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু আসলে কতটা কে মানে, কতটা কে করে না, প্রতিশ্রুতি ভুলে যায় অনেকে। আমি কোহিনুর কথা দিচ্ছি, আমি আমার প্রতিশ্রুতি ভুলবো না। আমি যা যা বলেছি আপনাদেরকে, যে যে উন্নয়নগুলো হবে ঠিক সেই সেই উন্নয়নগুলো আপনারা নিজ চোখে দেখতে পারবেন। আমি আপনাদের কোহিনুর চেষ্টা করব আমার বাবার স্বপ্ন, আপনাদের মেম্বার সাহেবের স্বপ্ন কোহিনুর চেয়ারম্যান হিসেবে পালন করার, পূর্ণ করার।
আমি কোহিনূর, আপনাদের কোহিনূর, আপনাদের বোন, আপনাদের মেয়ে, আপনাদের সকলের কাছ থেকে আমি দোয়া চাই। আমাকে দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।